আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৬ মাসের সাজা। রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়। গণতন্ত্রের স্বার্থে বড় দল হিসেবে অনেক ছাড় দিয়েছে বিএনপি, মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ। দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। দেশ পুনর্গঠনে ৩ আগস্ট ইশতেহার ঘোষণা করবে এনসিপি। উত্তরাঞ্চলের পদযাত্রায় জানালেন নাহিদ। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ। সঠিক বিচার করত, তাহলে দ্বিতীয়বার সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এই সুযোগ, এই সাহস দেখাতে পারত না। ভুয়া ও মিথ্যা খবর অন্তর্বর্তী সরকারের প্রধান সমস্যা, মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি ছড়াচ্ছে কিছু সংবাদ মাধ্যমও। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। দুর্জয়ের বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দুদকের কাছে। এর প্রেক্ষিতে আদালত দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো সাজা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননা মামলায় দেশ ছেড়ে পালানোর সাবেক প্রধানমন্ত্রীকে ৬ মাস এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আর জনসম্মুখে না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে। তেমনি একটি রেকর্ডিংয়ে বলতে শোনা যায়, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। হুমকি দিতে শোনা যায় মামলার বাদী, সাক্ষী ও বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের। এমন বক্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করেন চিফ প্রসিকিউটর। সেখানে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে। পরে আইন অনুযায়ী ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞাপন ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ শেষে তাদের অনুপস্থিতিতেই বুধবার এই মামলার শুনানি হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে শেখ হাসিনাকে ৬ মাস ও শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, এমন বক্তব্যের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদী ও মামলার সাক্ষীদের। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা সহ মামলা সংশ্লিষ্টদের, যা ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বক্তব্যের ফরেনসিক রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে, যার মাধ্যমে প্রমাণ হয় বক্তব্যটি শেখ হাসিনার। তদন্ত কর্মকর্তা জানান, মামলার আসামি শাকিল আকন্দ বুলবুলের স্ত্রীর সাথে কথা বলে বক্তব্যের সত্যতা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। পরে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বক্তব্য তুলে ধরেন, বলেন এমন অভিযোগ সঠিক নয়। আইনি মতামত দেন অ্যামিকাস কিউরিও। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। লার্নেড চার্জশিপ আমাদের বক্তব্য শুনেছেন, শুনে
একটি জাজমেন্ট দিয়েছেন। একই দিন ট্রাইব্যুনাল 2-এ অনুষ্ঠিত হয় আশুলিয়ার 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার মামলার অভিযোগ আমলে নেওয়ার শুনানি। এ সময় আদালতে নৃশংস সেই ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। ট্রাইব্যুনালকে জানান পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল, কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে 13 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জনগণের স্বার্থে ও গণতন্ত্র মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বানও জানান তিনি। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় তৃণমূলের মাঝে উৎসবের আমেজ। সকাল থেকেই সম্মেলনে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের স্বার্থে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্মরণ করিয়ে দেন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণেই ফ্যাসিস্টদের পতন হয়েছে। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। গণতন্ত্র মজবুত করার স্বার্থেই বড়দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। গণতন্ত্রের যে চর্চা বিএনপি ঘরের মধ্যে করছে, রাজনীতির মাঠেও তেমনটাই কাম্য, এমন মন্তব্য উঠে আসে তারেক রহমানের কণ্ঠে। যে নির্বাচনের দাবি একটি হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 2008 আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে এক পথসভায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিলে 5 আগস্টে পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করার কথাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের খামার মোড় থেকে সকাল 11টায় শুরু হয় এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা। কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রামে পৌঁছানোর পর রাজারহাটে পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। পথে পথে তাদের স্বাগত জানায় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের একটি ধাপ পূর্ণ হয়েছে। দ্বিতীয় ধাপ পূরণের জন্য আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে। আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। এরপর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না। যদি আবার কখনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে 5 আগস্টের পুনরাবৃত্তি হবে। আমাদের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোনো দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। পথসভা শেষে ত্রিমোহনী হয়ে ঘোষপাড়া যায় এনসিপির পদযাত্রা। সমাবেশ শেষে দলটির গাড়িভর পৌঁছায় লালমনিরহাটে। সেখানে শহরের মিশন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত কয়েক যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে
5 বছর একবার ভোট চাইতে আসা, তারপরে ঢাকার ইট কাঠের এসি দালানের ভিতরে ঢুকে থাকা, এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার, আমরা সেই কালচার ভাঙতে এসেছি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় কর্মসূচি পালন করবে এনসিপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে ঢাকা মহানগরের জুলাই প্রদর্শনীর গাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত সহ প্রদর্শনী গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 23 জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই সময় 4 জন আহত হয়েছিলেন। 11:30-এ এখানে আমি প্রথম ভাবছি যে কিছু একটা চাকা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার দেখি সবাই জনগণ সবাই চলে গেছে। যাওয়ার পর আমি দেখি যে কিছু দেখি না, চোখে অন্ধকার, ধুমায় সব ভরে গেছে। বোমা মেরে বা গ্রেনেড সাথে বস্তু মেরে আমাদের জুলাই পদযাত্রাকে থামানো যাবে না। বিগত পতিত ফ্যাসিস্টরা তাদের সর্বোচ্চ দিয়ে এই পদযাত্রাকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র নতুন ভাবে আবার তারা ষড়যন্ত্র করতেছে। সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর, যার একটি অংশ ছড়াচ্ছে দেশের বাইরের কিছু লোক। কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুজান ভাইস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদি বেঞ্চেলায়ের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভুয়া তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান জানান ডক্টর ইউনূস। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদ মাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে একমত হলেও এর গঠন প্রক্রিয়া সম্পর্কে একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না রাখার পক্ষে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান নিয়ে আছে ভিন্ন মত। তবে সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন ও দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের প্রত্যাশা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ইসি, দুদক, বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার হলে নতুন করে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। নিশ্চিত হবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, থানার সাবেক ওসি আবু জায়েদ নাজমুন নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে ওসির অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 9 ঘণ্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সড়কে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গেল মঙ্গলবার রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে নামের এক কর্মীকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়, তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ গ্রেফতার করতে চায়নি। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সাথে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করেন। 40তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের অসঙ্গতি, পিএসসি সংস্কার সহ 10 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে পিএসসিতে নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে। 1690টি পদের মধ্যে 800 পদের অপচয় ঘটানো হয়েছে। একই ক্যাডারে পুনঃসুপারিশ রোধ করতে হবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অধিযাচনকৃত পদগুলো ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। পিএসসির এই অন্যায় প্রহসন মেনে নেওয়া হবে না, তাই 44তম বিসিএস এর রেজাল্ট পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান তারা। যদি দাবি না মানা হয় তাহলে টানা কর্মসূচি চালিয়ে যাবে পিএসসি সংস্কার আন্দোলন।
অন্যায়ভাবে আমাদেরকে অনৈতিকভাবে 500-600 পদে আমাদের নামে 44তম বিসিএস এর নামে আসা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হয় নাই। যে পোস্টগুলো 44 বিসিএসকে দেওয়ার কথা ছিল সেগুলো সহ আবার পুনর্মূল্যায়ন করে 44 বিসিএস এর রেজাল্ট প্রকাশ করবেন। শুধুমাত্র আজকের জন্য না, আমাদের এই আন্দোলন, আমাদের প্রস্তাবিত 10 দফা পূর্ণাঙ্গ আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। গণফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর শোকসভার আয়োজন করা হয় প্রেস ক্লাবে। বুধবার বিকেলে এই সভায় প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। সভায় মোস্তফা মহসিন মন্টুর কর্মজীবনে নানা দিক তুলে ধরা হয়। দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা তুলে ধরেন। তার দেখানো পথে ও আদর্শকে স্মরণ করে গণফোরাম সামনের দিকে যাবে বলে জানান তারা। 60-এর দশক থেকে বিভিন্ন ছাত্র আন্দোলন ছাড়া 90-এর গণ আন্দোলন ও সর্বশেষ শেখ হাসিনা হটানোর আন্দোলন সহ বহু আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশের রাজনীতির জন্য তার অবদান অনস্বীকার্য বলেও জানান আলোচকরা। বিএনপি নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায়, এমনটাই বলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় এই বিএনপি নেতা বলেন, কোনোভাবেই ফ্যাসিস্টদের দোসর হিসেবে চিহ্নিত ও আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে এমন কাউকে দলভুক্ত করা যাবে না। যারা দলের নামে সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে দলগত ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য। এছাড়া অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আপনাদের সম্মান সুখ্যাতি যাতে বলবৎ থাকে, সেই জন্য তারেক রহমান সবচেয়ে বেশি কাজ করছে। কিভাবে? আপনাদেরকে বলছে বারবার যে নির্বাচন দ্রুত দেন, এটা দিয়েই আপনার সম্মান রক্ষা হবে। ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বুধবার বিকেলে রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এলপি গ্যাসের কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দাম বিশ্ববাজারে নিম্নমুখী থাকায় দেশেও এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে। তবে নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, এ বিষয়ে নজরদারির জন্য জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে অটো গ্যাসের দামও লিটার প্রতি 1 টাকা 84 পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 46 পয়সা। দর্শক, এখানে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।